নমস্কার। রোগ আরোগ্য কামনায় আজকের এই আলোচনা। আজকের আলোচনার বিষয় জ্বর। জ্বর অনেক ধরনের হতে পারে এবং অন্যান্য রোগের তুলনায় জ্বরই বেশি হয়ে থাকে মানুষের। জ্বরকে আপনারা বলতেও পারেন এটা একটি বড় রোগের লক্ষণও। অনেকের বাত জ্বর হয়, অনেকের সর্দি জ্বর হয়। আমাদের শরীরে কফ পিত্ত বায়ু যেগুলি আছে সেগুলির বিকারেও জ্বর হয়। পিত্ত বিকারে পিত্ত জ্বর, কফের বিকারে কফের জ্বর, বাত পিত্ত জ্বর, বাত শ্লেষা জ্বর, এছাড়াও পিত্ত শ্লেষা জ্বর, সান্নিপাতিক জ্বর, অনেকের ভয় থেকে জ্বর, সাধারণ জ্বর, ইনফ্লুয়েঞ্জা, বিভিন্ন বাইরের ভাইরাসের থেকে অবিরাম জ্বর, সর্দি জ্বর, পালা জ্বর, কারোর দূষিত জ্বর, কারোর কাঁপুনি দিয়ে কম্প জ্বর আসে, কারোর নাসা জ্বর আসে, কারোর 3 দিন অন্তর অন্তর জ্বর আসে, কারোর বিষম জ্বর আসে। এরকম বিভিন্ন রকম জ্বরের কিন্তু প্রকারভেদ আছে এবং জ্বরের লক্ষণ দেখে ওষুধ দেয়া হয়ে থাকে। প্রথমত, যে কোনো রোগ হলেই ভয় পাবেন না। প্রথমে শরীরের লক্ষণগুলো ভালো করে দেখুন, তাহলে সহজেই তার চিকিৎসা আপনারা ঘরে বসেই করতে পারবেন। তবে অবশ্যই আমরা পরামর্শ দেব একজন অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নেওয়ার জন্য এবং প্রয়োজনীয় টেস্ট এবং প্রয়োজনীয় ওষুধ গ্রহণ করার জন্য। তবে আপনি যদি প্রাকৃতিক চিকিৎসা করাতে চান তাহলে এই ভিডিওটি আপনাদের জন্য। আমাদের প্রত্যেকের শরীরেই অগ্নি আছে, তাপ আছে এবং তাতেই আমাদের খাদ্য পরিপাক হয়, আমাদের শরীর ধারণ হয়। অগ্নি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। যেমন সূর্যের তাপে এই জগৎ চলছে। সূর্য না থাকলে আমরা সাথে সাথেই শেষ হয়ে যেতাম। সেই রকম আমাদের দেহের মধ্যেও অগ্নি আছে, যাকে আমরা পিত্ত বলি। পিত্ত বাদ দিয়ে দেহে তাপ সৃষ্টি সম্ভব নয়, আর তাপ ছাড়া জ্বর হয় না। জ্বরের মূল লক্ষণই হচ্ছে গায়ে তাপ, ঘামের অভাব আর সর্বশরীরে ব্যথা। এটা মূলত স্বাভাবিক জ্বরের লক্ষণ। তবে অনেকের ব্যথা নাও থাকতে পারে। মূলত বায়ুপিত্ত কফ এগুলোর দোষের কারণেই জ্বর হয়। অনেকের জ্বর হলে শরীর কাঁপে, হাই ওঠে, ঠোঁট গলা শুকিয়ে যায়, ঘুম ভালো হয় না, হাঁচি হয় না। অনেকের সাধারণত বুকে মাথায় অত্যন্ত ব্যথা হয়, কোষ্ঠকাঠিন্য হয়ে যায়, পেট ফাঁপা থাকে, খেতে ইচ্ছা করে না। অনেকে আছে জ্বরের সময় বেশি কথা বলতে চায় না। আবার এইরকমও রোগী দেখবেন যারা জ্বরের সময় বেশি কথা বলতে চায়। অনেকের গরমে আরাম লাগে, অনেকের আবার ঠান্ডায় আরাম লাগে। এই জিনিসগুলোকে হোমিওপ্যাথিতে কিন্তু বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে। প্রত্যেকটা মানুষ যেহেতু পৃথক পৃথক, তার চিকিৎসাও কিন্তু পৃথক পৃথক হয়, কারণ প্রত্যেকটা রোগের লক্ষণ পৃথক। অ্যালোপ্যাথি চিকিৎসায় যদিও এতটা গুরুত্ব দেওয়া হয় না এবং অত্যাধিক অ্যান্টিবায়োটিক খাওয়ার ফলে একটা সময় পর সেই অ্যান্টিবায়োটিক আর শরীরে কাজ করে না। তাই আমরা অ্যালোপ্যাথিক চিকিৎসার আলোচনায় যাচ্ছি না, আমরা হোমিওপ্যাথি এবং প্রাকৃতিক চিকিৎসার কথাই আমরা বলবো। আসুন প্রথমে আমরা জেনে নিই ইনফ্লুয়েঞ্জা জ্বরের ক্ষেত্রে। প্রথমে আমরা খুব সহজ বাড়িতে থেকে যেগুলো করা যায় সেইগুলো বলছি। উপবাস করে জল ও শরবত খেয়ে থাকলে অনেক সময় জ্বর একদিনেই ভালো হয়ে যায়। এছাড়া ভাতে ভাত সিদ্ধ, তরকারি ছাড়া সিদ্ধ সবজি খাওয়া যায়। ইনফ্লুয়েঞ্জা জ্বর একটু ভুগতেই হয়, অ্যান্টিবায়োটিক না খাওয়াই ভালো। এবার আসি বর্ষা বা শরৎকালীন পিত্ত জ্বরে। সকালে খালি পেটে শিউলি পাতার রস সামান্য বিট লবণ সহ খেলে জ্বর ভালো হয়ে যায় এবং পিত্ত নাশ হয়। এটি একটি পথ্য। সহজ শিউলি পাতা আপনারা সহজেই পেয়ে যাবেন।
জ্বর হলে আরেকটা কী করবেন, তলপেটে ঠান্ডা জল দিয়ে স্নান করবেন, বারে বারে ঠান্ডা জল দেবেন আর লেবুর জল খাবেন। কোনো ক্ষতি হবে না, জ্বর সারবে। নিউমোনিয়া হলেও ভয় নেই, স্নান করবেন। জ্বর হলে স্নান করবেন, কখনোই স্নান না করে থাকবেন না। বাচ্চাদের ক্ষেত্রে, শিশুদের শ্লেষা জ্বরে, সর্দি জ্বরে তুলসী পাতা দুধে সিদ্ধ করে 2-5 ফোঁটা মধুর সাথে সকালে বিকেলে খাওয়াতে হবে। আবারও বলছি, শিশুদের ক্ষেত্রে সর্দি জ্বরে তুলসী পাতা দুধে সিদ্ধ করে 2-5 ফোঁটা মধুর সাথে সকালে বিকেলে খাওয়াতে হবে। তাহলেই দেখবেন সহজেই তাদের জ্বর কিন্তু নেমে গেছে। এবার আসি কিছু আয়ুর্বেদিক চিকিৎসায়। প্রথমত লক্ষণ আপনাদের দেখতে হবে। যদি দেখেন সর্দি কাশির কোনো লক্ষণ নেই, কয়েকবার হাই উঠছে, গাটা গরম হচ্ছে আবার কমে যাচ্ছে, এগুলো হচ্ছে বাতিক জ্বর। এক্ষেত্রে গুলঞ্চ থেতো করে আপনি যদি একটু ফুটিয়ে নেন, তারপর সেই জলটা ঠান্ডা হলে সেটা খেলেই এই বাতিক জ্বর কমে যায়। যদি লক্ষণ দেখেন কাঁপুনি দিচ্ছে, রোগী চেঁচামেচি করছে, বকবকানি বাড়ছে, তাহলে সেই গুলঞ্চ সেদ্ধ জলটা একটু একটু করে খাওয়ালেই এক্ষেত্রেও কিন্তু উপকার পাবেন। যদি জ্বরের বেগ তীব্র হয়, তরল পায়খানা হয়, ঘুম হতে চায় না, সেক্ষেত্রে বুঝতে হবে পিত্তজ্বর। পিত্তজ্বরে খোসা ছাড়ানো পটল উনুনে সেকে রস বার করে তার সঙ্গে কয়েক ফোঁটা মধু মিশিয়ে খেলে পিত্তজ্বর কিন্তু সেরে যায়। তবে আজকাল এত ধৈর্য সহকারে কেউ ওষুধ বানিয়ে খেতে চান না, এটাই হচ্ছে সবথেকে বড় সমস্যা। আমরা খুব সহজে ইনস্ট্যান্ট একটা ট্যাবলেট খেয়ে নিতে চাই যাতে ওটা তাড়াতাড়ি সেরে যায়, এবং যার ফলে রোগটি চাপা পড়ে গিয়ে তার অনেক পার্শ্ব প্রতিক্রিয়া, সাইড এফেক্ট যেটাকে বলে, সেটা দেখা যায় এবং পরবর্তীতে অনেকভাবে ভুগতে হয়। রোগী যদি গা জ্বালা করে, পিপাসা থাকে, সেক্ষেত্রে চন্দন ঘষা বয়স অনুসারে 4 চামচের 8 চামচ এবং 1 চামচ কচি ডাবের জল রোগীকে খাওয়াতে হবে, গায়ের জ্বালা কমে যাবে। তবে যদি রোগীর সর্দি থাকে তাহলে আবার এইটা খাওয়ানো যাবে না। যদি কোনো ব্যক্তি প্রতিদিন ত্রিফলা চূর্ণ খান, তার কোনো বড় রোগ ব্যাধি হয় না। তাই চেষ্টা করবেন বাড়ির সবাই, প্রত্যেকে ত্রিফলা চূর্ণ আপনারা বাজারে পাবেন, রামদেব বাবারও পাওয়া যায়, পতঞ্জলির, এছাড়াও ঈশা লাইফ থেকে অর্ডার দিতে পারেন, বৈদ্যনাথ, অনেক আয়ুর্বেদিক কোম্পানির আপনি ত্রিফলা চূর্ণ পাবেন। সেটি আগের দিন রাত্রে জলে ভিজিয়ে রাখবেন, পরের দিন সেই জলটি ছেঁকে নিয়ে খেয়ে নেবেন। প্রত্যেকেই খাবেন। সেই বড় গ্লাসের 1 গ্লাস জল সকালে উঠে খেয়ে নিতে পারলে খুব উপকার। আর চেষ্টা করবেন সকালে উঠে ঈষৎ উষ্ণ জল খাওয়ার প্রথমেই, তাহলেও অনেক রোগের থেকে কিন্তু আপনি উপকার পাবেন। আরও অনেক ধরনের আয়ুর্বেদিক ওষুধ আছে যেটা আপনারা নিজেরা হয়তো বানিয়ে খেতে পারবেন না, কারণ সেটা জোগাড় করা অনেকের ক্ষেত্রে খুবই মুশকিল হয়ে যায়। সেই জন্য এবার আমরা আসছি হোমিওপ্যাথিক ওষুধের সম্পর্কে আলোচনায়। হোমিওপ্যাথিক ওষুধ ব্যবহারের ক্ষেত্রে প্রথমেই রোগীর দেহের লক্ষণ দেখে নেওয়া বিশেষ প্রয়োজন। কিন্তু সাধারণত প্রাথমিক অবস্থায় অ্যাকোনাইট ব্যবহার করা হয়। কিন্তু একদম প্রাথমিক অবস্থায় যদি রোগী না আসেন, তবে আর অ্যাকোনাইট ব্যবহার করে খুব একটা লাভ হয় না। সেক্ষেত্রে দেখতে হয় রোগীর জল পিপাসা আছে কিনা, বারবার জল খাচ্ছে কিনা, চোখ মুখ লাল হয়ে গেছে কিনা, দপদপানি আছে কিনা, মাথা ব্যথা আছে কিনা। যদি মাথা ব্যথা থাকে, জল পিপাসা থাকে, বেলেডোনা 30 বা 200 দেওয়া যেতে পারে। প্রথম ক্ষেত্রে 30 দিয়ে শুরু করে শেষে 200 দিয়ে শেষ করা হয়। যদি দেখা যায় কাশি আছে, কোষ্ঠকাঠিন্য আছে, কিন্তু রক্তাধিক্য নেই, রোগী স্থির হয়ে শুয়ে থাকে,
নড়াচড়ায় কষ্ট হয়, জোরে চেঁচালে, কাশলে, শ্বাস জোরে নিলে যন্ত্রণা হয়, জল তৃষ্ণা থাকে কিন্তু অনেকক্ষণ পরপর অনেকটা করে জল খায়। আর বেলেডোনা ক্ষেত্রে দেখা যায় বারবার জল খাচ্ছে, কিন্তু এক্ষেত্রে অনেকক্ষণ পরপর জল খাচ্ছে কিন্তু অনেকটা করে, সেক্ষেত্রে ব্রায়োনিয়া। আবার রাস্টক্স যদি দেখেন, ইনফ্লুয়েঞ্জা জ্বর, সেই ক্ষেত্রে কিন্তু রাস্টক্স একটি বড় ওষুধ এবং এর লক্ষণটা ঠিক ব্রায়োনিয়ার বিপরীত। এতে ব্যথা হয়, শরীর নড়াচড়ায় আরাম বোধ করে। ব্রায়োনিয়া কী ছিল, নড়াচড়ায় তার আরাম লাগে না, কিন্তু রাস্টক্সে কিন্তু নড়াচড়ায় সে আরাম বোধ করবে, অস্থির প্রকৃতির, সে জল খেতে চাইবে না। আর রাস্টক্সের রোগীর সাধারণত জ্বর রাত্রিবেলায় বৃদ্ধি পায় 7টা থেকে 8টার সময়। এছাড়াও আরও ওষুধ আছে, মূলত প্রাথমিক ওষুধ। এই ওষুধগুলো ঘরে সবারই রাখতেই হয়। যারা একটু হোমিওপ্যাথিক জানেন দেখবেন অ্যাকোনাইট, বেলেডোনা, ব্রায়োনিয়া, রাস্টক্স, নাক্স ভৌমিকা, কার্বোভেজ, তারপরে আপনার আর্নিকা, এগুলো প্রত্যেকের ঘরেই তারা কিন্তু রেখে দেন। বিপদে আপদে এই ওষুধগুলো অত্যন্ত কাজে আসে এবং এই ওষুধগুলো অবশ্যই আপনারা বাড়িতে রাখার চেষ্টা করবেন। সর্দি জ্বরের ক্ষেত্রেও কিন্তু একই লক্ষণ অনুযায়ী রাস্টক্স, ব্রায়োনিয়া এগুলো ব্যবহার করা যেতে পারে। জ্বর যদি সন্ধ্যার পরে বাড়ে, পিপাসা যদি না থাকে, তাহলে কিছু কিছু ক্ষেত্রে পালসেটিলাও ব্যবহার করা যেতে পারে। রোগের শুরুতেই একমাত্র অ্যাকোনাইট ব্যবহার করা যেতে পারে। বাড়িতে চেষ্টা করবেন ব্রায়োনিয়া, রাস্টক্স, বেলেডোনা এই ওষুধগুলো সবসময় মজুত রাখার জন্য। এতে অনেক ক্ষেত্রে আপনারা কিন্তু উপকার পাবেন, কারণ সবসময় হয়তো হাতের কাছে ওষুধ থাকে না, বা এমন অবস্থায় আপনারা রোগীর সম্মুখীন হয়েছেন যে সময় হয়তো ওষুধ আনাটাও মুশকিল, দোকানপাট বন্ধ, এই জন্য হোমিওপ্যাথিক ওষুধ ঘরে এনে রেখে দেওয়া যায়। আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।